এবং ফিরদৌস শামীমকে কেনার জন্য কি কি করেছে এই ছোট লোকদের বলতে বলবেন। কোন কে বাইপাসে কোন অফিসে ওই ওষুধ তৈরি হয়, যে ওই আঙ্গুর, ওই পচা আঙ্গুর বোতল বন্দি করে ওষুধ হিসেবে বিক্রি করা হয়, আর কে কোন আইনজীবীর মাধ্যম দিয়ে টাকা কামায়, এ তথ্য যদি দিতে হবে প্যান্ট শার্ট থাকবে না। মমতা ব্যানার্জি বলক পরিষ্কার করে, ওই কুণাল বলক পরিষ্কার করে যে ওর ক টাকা আয়, কোথা থেকে আয় করেছে। ও যখন ওই সারদা থেকে টাকা পেতো বলে অভিযোগ আছে, ক টাকা করে পেতো, ফিরদৌস শামীম অনলাইন দেখিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। চ্যালেঞ্জ রইল, এই দুর্নীতি মামলাতে মমতা ব্যানার্জি ক টাকা খরচা করেছে, অভিষেক ব্যানার্জি ক টাকা খরচা করেছে, সেই টাকা কে কোথা থেকে পেলো, সেই টাকা কোথা থেকে এলো, হিসাব দাও। সাহস থাকলে হিসাব দাও। আমি কি কথা বলবো, বড় কথা বলবো না ছোট কথা বলবো, সেটা আমি ঠিক করবো, কেউ ঠিক করে দেবে নাকি? জেল খাটা আসামি ঠিক করে দেবে যে ফিরদৌস শামীম কি বলবে না বলবে? এই যে বলছো যে আইন তদন্ত চাই, দুর্নীতি মামলায় যে সমস্ত আইনজীবীরা অ্যাপিয়ার করেছে তদন্ত চাই, তাই তদন্ত করো। আমি বলছি সর্বপ্রথম ফিরদৌস শামীম বলছে তদন্ত করো, কেন? তাহলে পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা মমতা ব্যানার্জি বলো, এই দুর্নীতি তদন্তে জনগণের করের টাকা, আপনারও টাকা আছে আমারও টাকা আছে, সেই জনগণের করের টাকা কত টাকা সুপ্রিম কোর্টে গিয়ে নষ্ট করেছো, কাকে কত টাকা ফিস দিয়েছো, মমতা ব্যানার্জি বলো। আমি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি, ও কোথায় বসবে? নবান্নের 14 তলায়, কালীঘাটে, ধর্মতলায় ফিরদৌস শামীমের চেম্বারে, 10 নম্বর কিরণ শঙ্কর রায় রোডের ফার্স্ট ফ্লোরে ফিরদৌস শামীমের চেম্বার, আসো, যেখানে বসবে ইউটিউব স্ট্রিমিং হবে, অনলাইন গোটা পশ্চিমবঙ্গ দেখবে ফিরদৌস শামীম য টাকা আয় করেছে। ফিরদৌস শামীমের চেম্বারে যতজন এসছে প্রত্যেকের নথি থাকে, দেখছেন, ইচ এন্ড এভরি ওয়ানের নথি। আমার চেম্বারে আমি আগেও বলেছি দুটো রেজিস্টার মেনটেন করা হয়, এক হচ্ছে ভিজিটার রেজিস্টার, এই জন্য বাইরে খাতা থাকে, আজকের খাতা না, কে এসছে তার ফোন নাম্বার কত, রেজিস্টার, ইচ এন্ড এভরি ডে রেজিস্টার মেনটেন করা হয়। আর আমার চেম্বারে আপনারা প্রত্যেকে আসেন জানেন, ক্লোজ সার্কিট ক্যামেরা আছে, সিসি ক্যামেরা আছে, বলতে দিন। শুধু তাই না, এটা তো গেল ভিজিটার, এবার ভিজিটার এলে যে সে মামলা করবে তা তো নয়। এবার মামলা দেওয়ার পরে সে কে মামলা দিল, তার ফোন নাম্বার কত, সে কত টাকা, সে কত টাকা দিয়েছে, সমস্ত তথ্য এই যেতে আমার কাছে সমস্ত তথ্য। আমি আমার আজকে থেকে না, আপনি ভাববেন না যে আমি হঠাৎ করে, না না একটু এই ভাববেন না যে এটাই কুণাল ঘোষ বললো বলে আজ থেকে তৈরি করেছি। এই তথ্য আজ থেকে না, এটা কবেকার তথ্য, ধরুন 20/9/2021 এই তারিখে কারা কারা এসছে, তাদের ফোন নাম্বার কত, কি মামলা করেছে, কত টাকা পেমেন্ট করেছে, তথ্য আছে। শুধু তাই না, ফোন নাম্বার আছে, সেহেতু আমি তো আর কুণাল ঘোষ না যে অবভিয়াসলি সেখানে অনেকের নাম্বার আছে। সে আপনি চাইলে, মমতাকে বললাম তো ফিরদৌস শামীমের, ও তো বলেছে তদন্ত হবে, আমি বলছি ফিরদৌসের তদন্ত না, ফিরদৌস শামীমের তদন্ত করো। আর সঙ্গে বলেছে তার বাবাও তো বোধহয় চিকিৎসক ছিলেন, তো তার বাবা কি মানে ফিস নিতেন না? এবার যদি বলেন যে দুর্নীতি মামলা হওয়ার জন্য ফিস পেয়েছে, তাহলে প্রথম প্রশ্ন আছে আপনারা দুর্নীতি করলেন কেন, তাহলে দুর্নীতি মামলাই হতো না। দ্বিতীয় কথা হচ্ছে যে দুর্নীতির মামলা থেকে যারা ফিস পাবে তাদের বিরুদ্ধেও যদি তদন্ত করতে হয়, তাহলে তো দিল্লি থেকে শুরু করে কলকাতা হাইকোর্ট পর্যন্ত কোনো সিনিয়র আইনজীবী কেউ বাকি থাকবে না। কলকাতা হাইকোর্টের এমন সিনিয়র আইনজীবী খুঁজে পাবেন না যারা এই মামলায় অ্যাপিয়ার করেনি, আমাদের আদার সাইড। আর দিল্লিতেও তাই। তাহলে কি তাদের সকলের বিরুদ্ধে তদন্ত করবেন, এটা বলছেন? আর পেশা থেকে আয় করা যদি অন্যায় হয়, তাহলে বলবেন যত ডাক্তার আয় করছে সব অন্যায়, যত আইনজীবী আয় করছে সব অন্যায়। তাদের কাছে পুলিশ আছে, কিন্তু সেই পুলিশেরই ডিএ দেয় না। আর এই ফিরদৌস শামীমকে সেই পুলিশরা যাতে ডিএ পায় তারও মামলা করতে হয়। আজকে হ্যাঁ, গতকাল আমাকে অনেক বন্ধু পাঠিয়েছে, আপনিও পাঠিয়েছেন, যে একজন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সে সাংবাদিক সম্মেলন করছে, এবং আমি দেখলাম যে অনেক বুম টুম আছে, একদম মেন স্ট্রিম মিডিয়া, সোশ্যাল মিডিয়া সকলকে নিয়ে গোটা একটি রাজনৈতিক দল, দুদিন আগে 29টা সাংসদ নির্বাচিত হয়েছে, 29টা সাংসদ যুক্ত একটি রাজনৈতিক দল, তারা কি বলছে, আজকের হেডিং একটা নিউজ পেপার, সেই নিউজ পেপারে নিয়ে সেই নিউজ
তিনি চিফ এডিটর। আমি জানি না কি সেই নিউজ পেপারের হেডিং, জনৈক ফিরদৌস শামীমের নাম করে বিস্ফোরক তৃণমূল। ফিরদৌস শামীমকে আটকানোর জন্য গোটা তৃণমূলকে নামতে হচ্ছে কেন? তার একটাই কারণ, তৃণমূল বুঝেছে, এই রাজ্যে শাসক দল বুঝেছে, এই মামলাগুলো যখন থেকে ফিরদৌস শামীম করতে শুরু করে, কারণ এটা একেবারে রেকর্ডের তথ্য, তারপর থেকে ওদের দেওয়া নেওয়ার সম্পর্ক সব হাওয়া হয়ে গেছে। আপনাদের আমি স্মরণ করিয়ে দিতে চাইবো, ফিরদৌস শামীম যখন মামলা করতে শুরু করলো আপার প্রাইমারির, এই যে আপনি যদি ভেবে থাকেন এই যে সিবিআই তদন্ত, এখান থেকে এই দুর্নীতি তদন্ত শুরু হয়েছে বা দুর্নীতিগুলো ধরা গেছে, কলকাতা হাইকোর্ট এই দুর্নীতিগুলো ধরেছে, এখান থেকে নয়, তার একটা ইতিহাস রয়েছে। প্রথম এই রাজ্যের বুকে একটা গোটা মেরিট লিস্ট বাতিল হয়, সেটা হচ্ছে আপার প্রাইমারির মেরিট লিস্ট। সেই লিস্টে এত অ্যানোমালিস ছিল, এবং শুনলে অবাক হয়ে যাবেন, যে ফর্ম ফিলাপের লাস্ট ডেট যেটা, তার 2 বছর পরে ফর্ম ফিলাপ করেছিল, তার নাম মেরিট লিস্টে উঠিয়ে দিয়েছিল, এবং সেই খবর করার জন্য সেই সাংবাদিক এই হাইকোর্ট বিট করে, সেই খবর করার জন্য সেই সাংবাদিককে ফোন করে হুমকি দেওয়া হয়েছিল। সেই সাংবাদিককে জিজ্ঞাসা করে নেবেন, আপনাদের বন্ধু সাংবাদিক। ফিরদৌস শামীম যখন এই সমস্ত ডকুমেন্ট নিয়ে মামলা করছে, ওরা দেখলো যে এতদিন তো সংসার ভালোই চলছিল 2011 সাল থেকে, এই ফিরদৌস শামীম এসে সব গন্ডগোল করে দিল। আপার প্রাইমারির মেরিট লিস্ট, গোটা লিস্ট বাতিল হয়েছে। তারপরে প্রাইমারি নবম দশম হয়েছে, একাদশ দ্বাদশ হয়েছে, গ্রুপ সি হয়েছে, গ্রুপ ডি হয়েছে, প্রাইমারি হয়েছে, একটার পর একটা ডকুমেন্ট এসছে। সে অপা গপা সপা সে তো পরে আসছি, কিন্তু ডকুমেন্ট, এই মামলাগুলো তৈরি করা থেকে শুরু করে মক্কেল এসছে, সেই মামলা তো তারা র ফর্মে এনেছিল। এই মামলাগুলো তৈরি করা, কিভাবে তৈরি করতে হবে যাতে আদালতে গ্রহণযোগ্য হয়, ওরা দেখলো এই ছেলেটা তো মামলাগুলো তৈরি করছে, একে আক্রমণ করো, কারণ একে যদি বসিয়ে দেওয়া যায় তাহলে ওদের অনেকটা কাজ হাসিল হয়ে যাবে। 2011 থেকে দুর্নীতি করে মমতা, কিন্তু যখন ফিরদৌস শামীম শুরু করে দিল যখন এই মামলাগুলো করতে, তারপর থেকে সব সিন চেঞ্জ হয়ে গেল। তখন ফলে ফিরদৌস শামীমকে অ্যাটাক করো, ডকুমেন্ট নিয়ে আদালতে, যাতে আদালতে গ্রহণযোগ্য হয় সেই ধরনের মামলা তৈরি করতে শুরু করলো, ওদের গেম শেষ। প্রতিবন্ধী দেখলো আরে একে তো অ্যাটাক করতে হবে, সেই জন্য অ্যাটাক করা শুরু করলো। এই দুর্নীতি মামলা তো বলেছে, দুর্নীতি মামলা থেকে যারা আয় করেছে তাদের তদন্ত হবে। এই দুর্নীতি মামলাতে মমতা ব্যানার্জি ক টাকা খরচা করেছে, অভিষেক ব্যানার্জি ক টাকা খরচা করেছে, সেই টাকা কে কোথা থেকে পেলো, সেই টাকা কোথা থেকে এলো, হিসাব দাও। সাহস থাকলে হিসাব দাও। তদন্ত করবে, কে তদন্ত করতে আসবে? চলে এসো, ইন্ডিপেন্ডেন্ট যে কোনো একজন বিচারপতিকে মাথায় বসাও, দিয়ে তদন্ত হোক। আমি চাই, একজন নাকি অভিযোগ করেছে যে সে মামলা করতে এসেছিল এবং বলা হয়েছিল 25,000 টাকা নাকি লাগবে। আচ্ছা, আইনজীবী 25,000 টাকা ফিজ কি অস্বাভাবিক? আমার স্তরের আইনজীবীর যাই যেটুকুই শিখে থাকে, আমি অন্যাসিকতা দেখাচ্ছি না, অস্বাভাবিক? যারা কলকাতা হাইকোর্ট আছে তারা জানবেন। একজন আইনজীবী ফিজ নেবে না তার চেম্বারে মামলা করতে এলে? কি করবে সে আইনজীবী? গরু চুরি করবে, বালি চুরি করবে, না ওটাকে কয়লা চুরি করবে, না ওদের আশেপাশে যেসব আইনজীবীরা ঘুরে বেড়ায়, যে পাড়ার কাউন্সিলর হবে, যে সাংবাদিক সম্মেলন করেছে তাকে জিজ্ঞাসা করবেন তো ওর আশেপাশে কোন আইনজীবী থাকে কিনা। বললো আপার প্রাইমারির মেরিট লিস্ট বাতিল হলো, নবম দশমে সিবিআই হলো, গ্রুপ সি, গ্রুপ ডি, একাদশ দ্বাদশ, প্রাইমারি, একটার পর একটা মামলায় সিবিআই হলো, এবং পার্থ চট্টোপাধ্যায় জেলে গেল, অপার বাড়ি থেকে টাকা উদ্ধার হলো। মানিক ভট্টাচার্য তো পরে গেছে, যদি ওটাও পালের মেন গোদা। এই প্রাইমারি সব থেকে বেশি দুর্নীতি হয়েছে, প্রাইমারিতে সব থেকে বেশি দুর্নীতি হয়েছে, এবং প্রাইমারিতে এমন দুর্নীতি করেছে, এবং এই মানিক ভট্টাচার্য দুর্নীতি করার জন্য এই ওএমআর শিট গুলোকে ধ্বংস করেছে কার বুদ্ধিতে? এ তদন্তকে সংস্থাকে বের করতে হবে। যে শুধু তাই না, এই যে আমি কত টাকা আয় করছি, সেই আয়ের আমাদের হিসাব দিতে হয়, যে কোনো আইনজীবীর হিসাব দিতে হয়। এই যে শুধু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রাখলে হয় না,
তারপরে সেটা আমার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আমার যা ব্যাংকের যা নথি আছে সমস্ত নথি দিই, যা খাতা আছে সমস্ত কিছু দিই, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সেটার অডিট করে। অডিটেড স্টেটমেন্টের উপর ভিত্তি করে চার্টার, আমি কিচ্ছু করি না, আমার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তার রিটার্ন দাখিল করে। তারপরে তারা ফাইনালি আমাকে এরকম করে প্রতি বছর যে ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আছে ইচ এন্ড এভরি ইয়ারের। বললাম তো আমি ফিরদৌস শামীম। মমতা ব্যানার্জি বলক পরিষ্কার করে, ওই কুণাল বলক পরিষ্কার করে যে ওর ক টাকা আয়, কোথা থেকে আয় করেছে। ও যখন ওই সারদা থেকে টাকা পেতো বলে অভিযোগ আছে, ক টাকা করে পেতো। ফিরদৌস শামীম অনলাইন দেখিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। আর ফিরদৌস শামীমের চেম্বারে আপনারা তো আসেন, কাউকে বলা যে এই মাধ্যমে টাকা লাগবে, আমার গুগল পে আছে, ফোন পে আছে আমার। শুধু তাই না, যে চেক দিয়ে যায় তার চেক রেজিস্টার পর্যন্ত আছে আমার। ফলে এই যে আর্থিক স্বচ্ছতা, আমি যেদিন প্রথম প্র্যাকটিস শুরু করি সেদিন থেকে ঠিক করেছিলাম যে যা করব করবো আর্থিক স্বচ্ছতার প্রশ্নে ফিরদৌস শামীমকে কেউ যাতে প্রশ্ন না করতে পারে। এবং দ্বিতীয় আরেকটা কথা ঠিক করেছিলাম যে রাজনীতি থেকে কোনোদিন আয় করব না, যা আয় করবো পেশা থেকে। আমি এবং দু একটা রাজনৈতিক প্রোগ্রামে যাই না তা নয়, কোন রাজনৈতিক প্রোগ্রামে কেউ বলতে পারবে না ফিরদৌস শামীমকে 1 টাকা ওই তেলের জন্য দিয়েছে। ফিরদৌস শামীম নিজে আয় করে। আমি সেই ধ্রুপদী বিশ্বাসে বিশ্বাস করি যে পেশাতে আয় করব, গিয়ে খরচ করব। যারা ওই রাজনীতি থেকে আয় করে, যারা ওই 2 নম্বরই পয়সা আয় করে, তাদেরকে ফিরদৌস শামীম বুঝতে হবে না। ফিরদৌস শামীম বুঝতে গেলে ফিরদৌস শামীমের মতো হয়েই দেখাও। ওরা কি চায়, ওরা দেখছে যে যদি একে সরিয়ে দেওয়া যায় তাহলে এই যে ডকুমেন্ট, এই যে মামলা তৈরি করা এবং আদালতের অভ্যন্তরে সে মামলা নিয়ে যাওয়া, এটা তাহলে ওদের যে সংসার চলছিল এতদিন, তাহলে সেই সংসারটা ভালো করে চলবে, লুটে পুটে খাওয়ার সংসারটা ভালো করে চলবে। দ্বিতীয় হয়েছে, আমি বলি যে আইনজীবীদের আয়, আমি মনে করি একজন আইনজীবী তিনি তার যে দক্ষতা, সেই দক্ষতা অনুযায়ী আয় করবেন, এটা ওর মধ্যে অস্বাভাবিকতা কিছু নেই। আমি শুধুমাত্র জাস্ট আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমি একটা জিনিস দেখাচ্ছি, যেখানে আপনি বুঝতে পারবেন যে একজন আইনজীবী কত টাকা আয় করতে পারেন। এবং এই আইনজীবী, সেই আইনজীবী কিন্তু এই মামলাগুলোতে অ্যাপিয়ার করেছেন। হ্যাঁ হ্যাঁ, একদম সরকারের পক্ষে বা যাদের চাকরি চলে গেছে তাদের পক্ষে। নাম দেখতে পাচ্ছেন, আমি আর নাম পড়ছি না, তার স্ত্রী 160 কোটি টাকা দিয়ে বাংলো কিনেছে এবং আয় করেছে। আমি অত্যন্ত ভালো আইনজীবী, তাই এর থেকে বেশি টাকা দিয়েও বাংলো কিনতে পারেন, কোনো অসুবিধা নেই। 160 কোটি। এই নিয়োগ দুর্নীতির মামলায় অ্যাপিয়ার করেছেন এবং শাসক দলের এমপি, তিনিও আইনজীবী পেশায়। হ্যাঁ, তো তিনিও এফিডেভিট দাখিল করেছেন এবারের লোকসভা নির্বাচনে। আমি দুটো পাশাপাশি রাখবো, কোনো অসুবিধা নেই। তিনি ডিক্লারেশন দিয়েছেন যে তার আয় একটা আর্থিক বছরে 4,32,00,000 টাকা। এবং আমি মনে করি যে তিনি যে স্তরের আইনজীবী, তিনি যদি সর্বক্ষণ এই পেশাকে দিতেন, এর থেকে অনেক বেশি টাকা আয় করতেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি যে স্তরের আইনজীবী, যদি এই রাজনীতির মামলা, বিনা পয়সার মামলা না করতেন, যা আয় তার থেকে অনেক বেশি টাকা আয় করতেন। এবং তারা বিভিন্ন সময় যেহেতু ভোটে লড়েছেন, নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন, তারা ডিক্লারেশন দিয়েছেন। আমি এখনো পর্যন্ত ভোটে লড়িনি, ফলে ডিক্লারেশনের সুযোগ হয়নি। নিশ্চিতভাবেই বলবেন, সুযোগ করে দেবো আপনাদের, যেমন আপনারা চাইছেন যে যাতে সুযোগ তৈরি হোক। না, সেটাই তো বলছি। দ্বিতীয় হচ্ছে, হ্যাঁ, সে আসছে, লাইফস্টাইল পরিবর্তন সব বললো, আমার সম্পর্কে ডিরেক্ট বলেনি। যাই হোক, আমি এই যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেমন দেখালাম, সেই রকম আর একজন এমপি, জাস্ট একটু বোঝানোর জন্য যে একজন আইনজীবীর আয় কত হতে পারে। একজন এমপি সৌগত রায়, তিনি অধ্যাপক, তিনি দীর্ঘদিনের এমপি, তিনি দীর্ঘদিনের রাজনীতিবিদ। তিনি
এবিডিবিতে বলেছেন তার আয় হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে 34,16,873। যে ফাইন্যান্সিয়াল ইয়ারে উনার আয় 34 লক্ষ, সেই ফাইন্যান্সিয়াল ইয়ারে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আয় 4,32,000, কল্যাণবাবু। এবং এটা অস্বাভাবিক কিছু না, এর থেকে অনেক বেশি টাকা আয় করতে পারতেন, অর্থাৎ তার 10 গুণের থেকেও বেশি। একজন অধ্যাপক, এমপি দীর্ঘদিনের, তার আয়ের 10 গুণের থেকে বেশি আয় হচ্ছে একজন আইনজীবী সাংসদের। কেন? তার কারণ হচ্ছে তিনি পেশায় আছেন এবং তার পেশা থেকে তিনি তার দক্ষতা অনুযায়ী ফিজ পান। এর মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। ওখানে লেখা আছে নাকি 25,000 টাকা মানে ফিজ বলেছে। আমি তো তর্কের খাতিরে ধরে না এটা সত্য কথা। তাহলে একটা 25,000 টাকার আইনজীবী যে আর্গুমেন্ট দিচ্ছে, যে নথিপত্র নিয়ে আর্গুমেন্ট দিচ্ছে, আপনারা কত টাকা ফিজের আইনজীবী দাঁড় করাচ্ছেন যে তার আর্গুমেন্ট আটকাতে পারছে না? প্রথম কাজ তো ওর উচিত যে সেই 25,000 টাকার আইনজীবীর পায়ে পড়া, যে লক্ষ লক্ষ টাকা ফিস দিয়ে সে 25,000 টাকার আইনজীবীকে আটকাতে পারছে না, তার আর্গুমেন্টটাকে বিট করতে পারছে না, তার বিরুদ্ধে প্রেস গোটা দলকে তার বিরুদ্ধে বলতে হচ্ছে। এই তো আজকের নাম বলবো না, আজকের সংবাদপত্রের এই তো হেডলাইন এইরকম বড় করে নিউজ করেছেন। আমি বলছি এসব করার প্রয়োজন হচ্ছে কেন? জাগো বাংলাতে এসছে, আরো একটা বেতে এসছে, নিউজ পেপারে এসছে। ফলে এটা করতে হচ্ছে কেন? ওদের করতে হচ্ছে একটাই কারণে, তার কারণ ওরা বুঝেছে যে একে যদি সরিয়ে দেওয়া যায় তাহলে আমরা কেল্লাফতে করে নেব। কারণ এ যখন থেকে এইসব মামলায় করতে শুরু করেছে ওদের গটি ডুবে গেছে, তখন থেকে ধরা পড়ে গেছে। ফলে একে সরাতে হবে, একে সরাতে পারলেই ওদের কেল্লাফতে হয়। কিন্তু এই যে তৃণমূল কংগ্রেস, এটা আমি ভাবছি এই দলটার অবস্থা কি, যে একজন আইনজীবীকে করার জন্য এই গোটা দলটাকে নামতে হয়েছে। হ্যাঁ, বিস্ফোরক তৃণমূল। এবং শুধু তাই না, আপনি যদি নিউজ আইটেমটা পড়েন তাহলে দেখবেন যে তৃণমূল চাইছে তদন্ত হোক। তৃণমূল যদি এই অবস্থা হয় যে একজন আইনজীবী, সেই আইনজীবী মামলা করার জন্য সেই আইনজীবীকে আটকাতে গোটা দল নামতে হচ্ছে। আমি বলছি তৃণমূল চাইছে তদন্ত হোক, পুলিশ সবই শাসক দলেরই হাতে, তারা চাইছে তদন্ত, সেটা আবার পেপারে ছাপা হচ্ছে। আমি বলছি তো যে ওদিকে আমি বলছি মমতা আমি দেখুন ওপেন চ্যালেঞ্জ, আমি মমতাকে বলছি যে মমতা মাঝে বসবে, মমতা ব্যানার্জি, আমি এক পাশে বসবো, আর ওর পাশে ওর চিফ সেক্রেটারি বসবে, তার পাশে ওর যাকে পছন্দ তাকে নিয়ে বসবে, যে যাকে বলবে ও ওর পাশে বসার যোগ্য না, ও দেখবে ও বেকার, তো তাকে নিয়ে বসবে। যে শুধু মমতা বলে দেবে যে দুর্নীতি মামলায় ও কত টাকা রাজ্য সরকারের কোষাগার থেকে খরচা করেছে, অর্থাৎ আপনার আমার ট্যাক্সের টাকা কত কোটি টাকা খরচা করে ফেরদৌস শামীমকে আটকাতে পারেনি, ফেরদৌস শামীমের করা মামলায় সিবিআই তদন্ত আটকাতে পারেনি। মমতা বলুক, কবে বলবে ও? যেখানে বসতে চাই ফেরদৌস শামীমের ওপেন ইনভিটেশন রইল, ওপেন চ্যালেঞ্জ রইল। এবং শুধু তাই না, আমি বলছি যে তদন্ত, আমরা প্রথম থেকেই বলছি, এই যে নিয়োগ দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির ওপর তো বলছে যে নাকি মামলার দুর্নীতি হয়েছে। আমি বলছি মামলার দুর্নীতিরই তদন্ত হোক, যে কে কত টাকার ফিজ, যদি ফিজেরই কথা বলে, কত টাকার ফিজ খরচা হয়েছে, কোথা থেকে সেই ফিজ এসছে। বেশি ঘাটাবেন না, ও সব জানি। কপি সার্ভিস করতে গিয়ে এসে দৌড়ে পালিয়ে যেত, দৌড়ে পালিয়ে যায়, কই শোন অ্যাডভোকেট রেকর্ডের নাম লিখে দিয়ে যা, ফোন নাম্বার লিখে দিয়ে যা, কে করছে, দৌড়ে পালিয়ে যেত। এই হচ্ছে অবস্থা। আপনার লাইফস্টাইল নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, দেখে যান। আমরা জানি কিন্তু দর্শকরা না, দেখুন সেটা আমি ওটার কোনো ইয়ে নেই। দেখুন আমার পরিবারের আমি আছি, আমার স্ত্রী আছে, আমার এক সন্তান আছে। আমার স্ত্রী পেশাগতভাবে একজন চিকিৎসক, এমবিবিএস করার পর এমডি রেডিও ডায়াগনোসিস করেছে। ও আপনি যে কেউ গুগল করে দেখে নিতে পারেন যে একজন এমডি করা রেডিও ডায়াগনোসিসের কিছু করতে হবে না, কত টাকা আয় হতে পারে। তো যাই হোক, ওসব বলে লাভ নেই, ও সবাই জানে ও ফালতু বকছে। বলছি যে সব সময় ওয়েলকাম, অলওয়েজ ওয়েলকাম। তুমি বলো কবে তদন্ত করবে, তুমি বলো কোথায় নথি নেবে, কি নথি নেবে বলো, কি আমি দিয়ে আসবো।
আর আমার চেম্বার 10 নম্বর কিরণ শঙ্কর রায় রোডের ফার্স্ট ফ্লোরে, কলকাতা হাইকোর্টের পিছনে, সিটি সিভিল কোর্টের জাস্ট অপোজিট বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে চলে আসবে। এত পুরাতন বিল্ডিং, তুমি চলে এসো, এসে তোমাকেই দেখিয়ে দেবো, কোনো চিন্তা নেই। তোমাকে আমাকে একদম আমন্ত্রণ, তোমাকে আমি একটিও শব্দ ব্যয় করবো না। তুমি চাইবে আসবে, আমার ক্লার্করা তোমাকে চা দেবে, কোনো অসুবিধা নেই। কবে আসবে শুধুমাত্র আমাকে একটা তথ্য দিয়ে যাবে যে এই মামলাগুলোর নাম্বার দেবো, রাজ্য সরকারের পক্ষ থেকে কত টাকা ব্যয় করা হয়েছে এবং পার অ্যাপিয়ারেন্স কাকে কত টাকা দিয়েছে। একদমই ফিরদৌস দা, অসংখ্য ধন্যবাদ। একই সাথে ফিরদৌস নাম বলতেই গর্জে উঠলেন, কারণ পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বিরোধী কণ্ঠস্বর ফিরদৌস। শামীম যদি আমি নাও বলি, একজনই আছে, তিনি কথা বললেন। একদম ফিরদৌস বলতেই তিনি কোট আনকোট উত্তর দিয়ে গেলেন। তিনি বলতে পারতেন শামীম বলুক তারপর দেবো, পুরো নামটা বলুক, একদমই না। তিনি ফিরদৌস বলতেই এখানে কিন্তু তিনি উত্তর দিলেন। যেমন কুণাল বলতেই একজন উত্তর দেয়, আমরা যে কুণালের কথা বলি, ঠিক ফিরদৌস বলতেই একদম সঙ্গে সঙ্গে ফিরদৌস দা উত্তর দিলেন, সমস্ত কিছু ক্লিয়ারেন্স করলেন। এই মুহূর্তে যদি সাহস থাকে একবার বসুন না, চ্যালেঞ্জ নিন না। একটা চ্যালেঞ্জ তো দেয়া আছে, শিক্ষাগত যোগ্যতাটা নিয়ে আসবেন, আর একটা চ্যালেঞ্জ ফিরদৌস দা দিল, নিতে পারেন।